ওকে যে শেখ হাসিনা বলতেন একটা সুদখোর, সেটা সত্যি সত্যি বোঝা যাচ্ছে যে উনি মানুষ হিসেবে কতটা নিম্ন শ্রেণীর, তিনি কত দ্রুত বাংলাদেশে নির্বাচন করিয়ে নিজে পালাবেন বা তিনি সসম্মানের সাথে সরে যেতে পারবেন, সেটা এখন প্রশ্ন। ইউনূস এই পদত্যাগ করবার ইচ্ছে এবং তারপর পদত্যাগ করব না বলে প্রমাণ করছেন যে দেশের জন্য, মানে বাংলাদেশের জন্য ওনার পদত্যাগ কতটা জরুরি। সবচেয়ে বেশি করে ইউনূসকে বুঝতে হবে যে ক্ষমতায় আসার জন্য এখন বিএনপি মরিয়া, কিন্তু ইউনূস ব্যাপারটাকে সামনের বছর অবধি টেনে নিয়ে যেতে চান। ইউনূস চাইছেন ওয়াকারকে সরিয়ে কামরুজ্জামানকে শৈশ্যপদে বসাতে। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউনূসের অত্যন্ত খারাপ সম্পর্ক। ইউনূসের আর আমেরিকার দিকে যাওয়ার খুব একটা ক্ষমতা নেই, তিনি চীনের সঙ্গে নেগোশিয়েট করেই ভারতকে চাপে রাখতে চাইছিলেন। নমস্কার, ওঙ্কার বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ, আর এই মুহূর্তে আমার সঙ্গে বিশিষ্ট সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য। আপনাকে ওঙ্কার স্বাগত। দাদা, বাংলাদেশের এই মুহূর্তে পরিস্থিতি যেদিকে যাচ্ছে, ইউনূস বলছেন পদত্যাগ করব, অনেকে বলছেন নাটক, জল্পনা চলছে, শনিবার ছিল, আজকে সোমবার, বিএনপির সাথে বৈঠক চলছে, ওরা বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। হবেটা কি বাংলাদেশ? দেখুন, একটা জিনিস আমাদের প্রথম বুঝতে হবে যে পুরনো বাংলায় একটা প্রবাদ ছিল না, যে কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল যে তিনি মরে নাই। ইউনূস এই পদত্যাগ করবার ইচ্ছে এবং তারপর পদত্যাগ করব না বলে প্রমাণ করছেন যে দেশের জন্য, মানে বাংলাদেশের জন্য ওনার পদত্যাগ কতটা জরুরি। দেখুন, বাংলাদেশে তো যে প্রধান দুটি রাজনৈতিক দল ছিল, আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে আওয়ামী লীগ এখন নিষিদ্ধ, অধিকাংশ নেতা দেশ ছাড়া। তাহলে ইউনূসের সঙ্গে কাদের সমস্যা হচ্ছে? বিএনপির। কারণ এটা তো আমাদের বুঝতে হবে, বা বাংলাদেশের সবাইকেই বুঝতে হবে, বা সবচেয়ে বেশি করে ইউনূসকে বুঝতে হবে যে ক্ষমতায় আসার জন্য এখন বিএনপি মরিয়া। আর কেনই বা বিএনপি মরিয়া হবে না? তারেক রহমান 15 বছর দেশের বাইরে, খালেদা জিয়া দীর্ঘদিন হাসপাতালে ছিলেন, জেলবন্দি ছিলেন, ফলে তারা তো আওয়ামী লীগের এই অনুপস্থিতির সুযোগে তারা ক্ষমতায় আসতে চাইবেই, সেটা রাজনৈতিকভাবে তাদের কোনো অন্যায় নয়, এবং বাংলাদেশে তারা প্রধানতম রাজনৈতিক শক্তি। কিন্তু ইউনূস কিছুতেই চাইছেন না যে তিনি নির্বাচন করেন। দেখুন, সমস্যাটা কোথায় হচ্ছে। বিএনপি বলছে যে এই বছরের মধ্যে নির্বাচন করো, অলরেডি 1 বছর প্রায় পার হতে চলেছে। গত 5ই আগস্ট, মানে গত বছরের 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়েছিলেন, এবছরের মে মাসে আমরা কথা বলছি, তাহলে অলরেডি প্রায় 9 মাস অতিক্রান্ত। কিন্তু ইউনূস ক্ষমতা ছেড়ে নির্বাচন করতে রাজি নন। তিনি যাবতীয় দেশের সংস্কারের দায়িত্ব নিয়েছেন। বিএনপি বলছে, এমনকি জামাত বলছে, অন্য মানুষরাও তো বলছেই যে দাদা আপনি কে সংস্কারের দায়িত্ব নেওয়ার? আপনি তো কোনো নির্বাচিত প্রধান নন, আপনি একটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, যে সরকারের দায়িত্ব হচ্ছে পরবর্তী নির্বাচন করা। কিন্তু না, ইউনূস ক্ষমতা আঁকড়ে থাকতে চান। এবং বিএনপির যেটা আশঙ্কা, ইউনূস যেটা চেষ্টা করছেন, যে ইউনূসের যারা সমর্থক, অর্থাৎ ছাত্রদের দল এনসিপি, যতদিন না শক্তিশালী হয়ে ওঠে ততদিন তিনি নির্বাচন করবেন না। দেখুন, এই সংকটটা কোত্থেকে শুরু হলো? সংকটটা শুরু হলো সেই জায়গা থেকে যখন বিএনপি ঢাকা শহরের তাদের যে মেয়র, তার শপথ গ্রহণ অনুষ্ঠানে এসে বলল যে ইউনূসের উপদেষ্টা পর্ষদের 21 জনের মধ্যে 2 জনকে পদত্যাগ করতেই হবে, কারণ তারা সরকারের থেকেও বাইরের রাজনৈতিক দলের হয়ে কাজকর্ম করছে। বাইরের রাজনৈতিক দল বলতে কাদের? এনসিপির হয়ে। এবং কাদের বিরুদ্ধে অভিযোগ তুলল? মাহফুজ ইসলাম এবং সজীব ভুইয়া, যারা ইউনূসের ছায়াসঙ্গী বলে পরিচিত। যে মাহফুজুল ইসলামকে ইউনূস আমেরিকায় নিয়ে গিয়ে জুলাই বিপ্লবের মাস্টার মাইন্ড বলেছিলেন। এনসিপি দেখলো বিপদ, মানে ইউনূসের গোষ্ঠী দেখলো বিপদ, তারা তখন বলল যে বিএনপির যে 3 জন উপদেষ্টা পর্ষদে রয়েছেন, যেমন আসিফ নজরুলকে আমরা যারা এবারে চিনব না, জানিয়ে রাখা ভালো, আসিফ নজরুল হচ্ছেন বিখ্যাত সাহিত্যিক হুমায়ুন আহমেদের জামাই। সেই আসিফ নজরুল এবং আরও 2 জনকে বহিষ্কার করতে হবে উপদেষ্টা পর্ষদ থেকে। তাহলে লড়াইটা শুরু হয়ে গেল এনসিপি ভার্সেস এই বিএনপির। এই লড়াইতে ইউনূস কবে বা কখন পথ ছাড়বেন কেউ জানে না। সবাই চাইছেন যে ইউনূস দ্রুত নির্বাচন করান, অন্তত এই বছরের ডিসেম্বরের মধ্যে, কিন্তু ইউনূস ব্যাপারটাকে সামনের বছর অবধি টেনে নিয়ে যেতে চান।
আর তার সমর্থক ছাত্রগোষ্ঠী আবার আরও এক কাঠি এগিয়ে বলছে 5 বছর ইউনূসকেই ক্ষমতায় রেখে দিতে হবে। তো বিএনপির সহজ প্রশ্ন, ভাই আমরা ছিলাম আওয়ামী লীগের প্রধান বিরোধী দল, আমরা রাস্তায় নেমে বেশি লড়েছি, আমরা তোমাদের জুলাই বিপ্লবকে সমর্থন করেছি, তাহলে আমরা কেন ক্ষমতার ভাগ পাবো না? ইউনূসই যে ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে চাইছে, যেটা আমি বললাম কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল, তিনি মরেন নাই। ইউনূসের পদত্যাগের কথা উঠছে বলে বোঝা যাচ্ছে যে দেশের মানুষ কতটা চান ইউনূস পদত্যাগ করুন। আচ্ছা, এরপরে গোদের উপর বিস্ফোরণের মতো যোগ হয়েছে যে ইউনূসের সমর্থনে আর সেনাবাহিনীও কথা বলছে না। কারণ ইউনূস যেহেতু বাংলাদেশের প্রতিবেশী দেশ, আমাদেরও প্রতিবেশী দেশ, মায়ানমারে গৃহযুদ্ধ চলছে, তাদের একটা রাখাইন করিডর দিতে চাইছিলেন, যে বিষয়ে বাংলাদেশের সেনাবাহিনী ঘোরতর আপত্তি জানিয়েছে। তাদের মনে হয়েছে এটা বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত, বাংলাদেশের ভূখণ্ড অন্যের হাতে চলে যাবে। ইউনূস আবার বাংলাদেশের সেনাবাহিনীতে গোষ্ঠীদ্বন্দ্বকে উস্কে দিয়েছেন। তিনি তার মানে ঘনিষ্ঠ বলে পরিচিত এবং জামাতের সমর্থক বলে পরিচিত কামরুলকে সেনাপ্রধান করতে চান। বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং তার গোষ্ঠী ইউনূসের এই পদক্ষেপের ঘোরতর বিরোধিতা করছে। ইউনূস চাইছেন ওয়াকারকে সরিয়ে কামরুজ্জামানকে শীর্ষ পদে বসাতে, আর ওয়াকারুজ্জামান চাইছেন যে নিজের গোষ্ঠীকেই হাতে ক্ষমতার রাশ ধরে রাখতে। ওয়াকারুজ্জামান এবং বাংলাদেশের সেনাবাহিনী আরও 2-3টি কথা খুব পরিষ্কার করে বলছে। এক, রাখাইন করিডর দেওয়া যাবে না। দ্বিতীয়ত, বাংলাদেশে ইউনূসের এই 9 মাসে যে মাৎসন্যায় হয়েছে, অর্থাৎ রাস্তায় লোককে ধরে পেটানো, খুন, জখম, টাকা লুট, উৎপাত, ধর্ষণ, বাসের মধ্যে মহিলাদের শ্লীলতাহানি, এই সবগুলো বন্ধ করতে হবে। ফলে ইউনূসের এখন 2 ফলায় কাটছে, একদিকে বিএনপি, অন্যদিকে সেনাবাহিনী। তার পাশাপাশি দেখা যাচ্ছে যে আওয়ামী লীগকে যতই নিষিদ্ধ করা হোক, আওয়ামী লীগের সংগঠকরাও কিন্তু তলায় তলায় নিজেদের সংগঠিত করছেন। তারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় মিছিল করছেন, বিভিন্ন জায়গায় ইউনূস শাসনের প্রতিবাদ করছেন। ফলে ইউনূস এখন সংকটে। ইউনূসের যেহেতু পদত্যাগের দাবিটা উঠে গেছে, ইউনূস যে আর কোনো দেশের সর্বজনস্বীকৃত অবিসংবাদী নেতা নন, সেটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। ইউনূস এখন মানুষের কাছে অনেকটাই এক্সপোজ। তিনি কত দ্রুত বাংলাদেশে নির্বাচন করিয়ে নিজে পালাবেন বা তিনি সসম্মানের সাথে সরে যেতে পারবেন, সেটা এখন প্রশ্ন। দেখছি যে এক হাতে চীন, এক হাতে আমেরিকা, দুটো দেশের মধ্যে দিয়ে তিনি কোথাও একটা স্যান্ডউইচ হয়ে যাচ্ছেন, মানে সামলাতে পারবেন? দেখুন, চীনের দিকে উনি এখন বেশি ঝুঁকে আছেন। আমেরিকা ওনাকে ক্ষমতায় বসিয়েছিল, কিন্তু তারপর আমেরিকায় ক্ষমতার বদল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে, অর্থাৎ আমেরিকায় ডেমোক্র্যাটদের জায়গায় রিপাবলিক নেতৃত্ব অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প চলে এসে যাওয়ার পর ইউনূস আর স্বস্তিতে নেই। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউনূসের অত্যন্ত খারাপ সম্পর্ক, এবং ডোনাল্ড ট্রাম্প পরিষ্কারই বলেছেন যে বাংলাদেশের বিষয়টা নরেন্দ্র মোদী দেখে নেবেন। ডোনাল্ড ট্রাম্পের উদ্বেগের কারণ বা ইউনূসের পেছনে যে ইসলামিক মৌলবাদী গোষ্ঠীগুলো রয়েছে, তাদের নিয়ে আমেরিকার প্রশাসন যথেষ্টই উদ্বিগ্ন। এবং আমাদের মনে রাখতে হবে, মার্কিন প্রশাসনে এখন অনেক ভারতীয় বংশোদ্ভূতরা আছেন। FBI চিফ কাশ প্যাটেল হোক, ওদের ইন্টারনাল সিকিউরিটি চিফ তুলসী গাবার্ড হোক, এরকম প্রচুর ভারতীয়রা আছেন, ভারতীয় বংশোদ্ভূতরা, যারা এই উপমহাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং ইসলামিক মৌলবাদ বাড়তে থাকলে কি হতে পারে সেটা জানেন। ফলে ইউনূসের আর আমেরিকার দিকে যাওয়ার খুব একটা ক্ষমতা নেই। তিনি চীনের সঙ্গে নেগোশিয়েট করেই ভারতকে চাপে রাখতে চাইছিলেন, কিন্তু দেখুন চীন তো কাউকে সাহায্য করে না, মানে ফাইনালি মানে যে টাকাটা দেয় সেটা ঋণ হিসেবে দেয়। তাই ইউনূস আজ সোমবার জাপানও যাচ্ছেন, কিন্তু জাপানও ভারতের বন্ধু। ফলে ইউনূস জাপানের কাছ থেকে বিরাট কোনো অর্থ সাহায্য পাবেন, এটা হওয়া সম্ভব নয়। আমরা দেখেছিলাম যে কক্সবাজার যে বন্দর, সেখানে কিছুদিন আগে অন্য দেশের আর্মিরা বাংলাদেশের আর্মিদের ট্রেনিং দিচ্ছিল, এটা কিসের? দেখুন, ইউনূস বা জামাতরা বেসিক্যালি বাংলাদেশকে আর বাংলাদেশ রাখতে চান না, তারা ওটাকে পূর্ব পাকিস্তান করে দিতে চান, মানে 1971-এর আগে যা ছিল। সেই জন্যই পাকিস্তানের সেনাবাহিনীকে ডেকে এনে ইউনূস ট্রেনিং করাচ্ছিলেন। এবং আমরা দেখেছি গত 2 দশকে বা 3 দশকে যা কখনো ঘটেনি, পাকিস্তানের বিদেশমন্ত্রী গিয়ে ঢাকায় পৌঁছে গেছেন, পাকিস্তান সেনাবাহিনী ট্রেনিং দিচ্ছে। ফলে পুরো পর্বটা চলছে। ইউনূস চেষ্টা করছেন, মানে ইউনূসেরকে সামনে রেখে জামাত চেষ্টা করছে যে বাংলাদেশকে আবার পূর্ব পাকিস্তান ঘোষণা করে পশ্চিম পাকিস্তানের সাথে একটা যৌথ কনফেডারেশন তৈরির।
যেরকম মৌলবাদীরা চেষ্টা করে থাকে। সেটা কতটা ইউনূস করতে পারবেন, সেটা বিএনপি কতটা হতে দেবে, সেটা অন্যান্য বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলো কতটা হতে দেবে, সেটাই এখন দেখাটা। দেখুন, আমাদের কথা মাথায় রাখতে হবে, ইউনূসকে ক্ষমতায় বসিয়েছিলেন জো বাইডেন, যিনি তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট ছিলেন। জো বাইডেন নিজে 83 বছর বয়স হয়ে গিয়েছিল বলে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে আর লড়েননি, তিনি কমলা হ্যারিসকে এগিয়ে দিয়েছিলেন। কমলা হ্যারিস আবার ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে যান। আর ইউনূসের বয়স অলরেডি 83 পেরিয়ে 84 হয়ে গেছে। 84 বছর বয়সও যে একজন ক্ষমতার জন্য এরকম লালায়িত, ওকে যে শেখ হাসিনা বলতেন একটা সুদখোর, সেটা সত্যি সত্যি বোঝা যাচ্ছে যে উনি মানুষ হিসেবে কতটা নিম্ন শ্রেণীর, যে উনি ক্ষমতা আঁকড়ে থাকার জন্য এতটা মরিয়া। ওনার তো উচিত নির্বাচন করে যদি বিএনপি ক্ষমতায় আসে, বিএনপি আসবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবে। তো উনি কেন ক্ষমতা ধরে রাখতে চাইছেন, এবং ওনার সাগরেদ এই জামাতপন্থী ছাত্রনেতারা কেন বলছেন যে ইউনূসকে 5 বছর রাখতে হবে? 5 বছর রাখা মানে ইউনূস যদি সেই 5 বছরের পরিকল্পনা সফল হয়, ইউনূস 89 বছর বয়সে ক্ষমতা ছাড়বেন, এটা তো পৃথিবীর কোনো দেশে হয় না। ফলে ইউনূসকে বুঝতে হবে ওনার দেওয়ালে পিঠ থেকে গেছে। উনি যদি দেশ ছেড়ে পালানোর মতো অসম্মানজনক পরিস্থিতির মধ্যে পড়তে না চান, তাহলে সসম্মানে দ্রুত পথ ছেড়ে নির্বাচন করান। অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। একদমই বাংলাদেশে এই মুহূর্তে কিন্তু মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু কার্যত কোণঠাসা। বিএনপি চাইছে নির্বাচন, কিন্তু তিনি নির্বাচন এড়ানোর জন্য কার্যত নাটক করছেন বলে অনেক মহল দাবি করছেন। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।